মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। আমরা রবীন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। এই তো আমার ছোট ভাই রবি। ইনি ভগ্ন হৃদয় কাব্যটি লিখেছেন। ওই লেখাটির জন্য বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আপনাকে। ত্রিপুরার মহামান্য মহারাজ শ্রীযুক্ত বীরচন্দ্র মাণিক্য আপনার কাব্যখানি পড়ে মোহিত হয়েছেন। তিনি আপনাকে একটি মানপত্র পাঠিয়েছেন আর সামান্য কিছু প্রীতির নিদর্শন। নতুন বৌঠান, ত্রিপুরার মহারাজ আমার ভগ্ন হৃদয় বইটি খুব পছন্দ করেছেন। ওরা অনেক ভালো ভালো কথা বলে গেলেন। তুমি খুশি হওনি? জোড়াসাঁকোর দেবেন ঠাকুরের ছেলে রবীন্দ্রের কবিতা পড়ে ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য তাঁর মহারানী ভানুমতিকে হারানোর শোকে সান্ত্বনা পেয়েছেন। তাই তাঁর সচিব রাধারমণের হাত দিয়ে রবীন্দ্র ঠাকুরের জন্য পাঠিয়েছেন কিছু উপহার। রাধারমণ ও ত্রিপুরার রাজপুত্রদের মাস্টারমশাই শশীভূষণ জোড়াসাঁকোয় পৌঁছে জানলেন রবিবাবু তখন রয়েছেন তাঁর জ্যোতিদাদা ও বৌদি কাদম্বরীর সঙ্গে চন্দননগরের বাগান বাড়িতে। রবির কাছে আর একখানা গান শুনতে চেয়েছেন তার নতুন বৌঠান কাদম্বরী। রবি একটুও না ভেবে গেয়ে উঠেছে, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। কিন্তু গান শেষ হতেই জ্যোতিরিন্দ্রনাথ বলে উঠলেন, এখন তো সবেমাত্র গোধূলি, ধ্রুবতারা ওঠেনি। রবি শুধু মৃদু হাসল, কারণ সে তো জানে তার জীবনের ধ্রুবতারা সম নতুন বৌঠান তার সামনেই আছেন। কাজেই গোধূলি হোক কি উষাকাল, এ গান সে সবসময়ই গাইতে পারে। এইসব গান বাজনা চলতে চলতেই আকাশের সোনার আভা মিলিয়ে গেল একটু একটু করে। কিন্তু অন্ধকারের পর্দা সবকিছু ঢেকে দেওয়ার আগে চাঁদ উঠে ছড়িয়ে দিল তরল রূপোর মতো জ্যোৎস্না। ভেসে চলেছে নৌকো, জ্যোতিরিন্দ্রনাথ বাজিয়ে চলেছেন একটার পর একটা রাগরাগিনী। রবি গান গাইছে সঙ্গে সঙ্গে, মাথা দুলিয়ে দুলিয়ে কখনো সেই গানে যোগ দিচ্ছেন কাদম্বরী। স্বর্গে ইন্দ্রের সুরসভা কি এর চেয়েও বেশি সুন্দর হতে পারে? ভাবে বিভোর তিনজন মানুষ এখন পৃথিবী বিস্তৃত। একসময় জ্যোতিরিন্দ্রনাথ নিচের এক মাঝিকে বললেন, ওরে, কত দূরে এলি রে, এবার ফের। এর মধ্যেই ফেরা হবে? তুমি তো সবে বেহাগ বাজাচ্ছিলে, আমি ভেবেছিলাম ভৈরবীতে শেষ হবে। তাহলে ফেরার পথে আর কোনো গান থাকবে না। নৌকোয় আমি ঘুমোতে একদম পছন্দ করি না। রবি এতক্ষণে জ্যোতিদাদার বেহাগের সুরের সঙ্গে মিলিয়ে নিজের একটা বেহাগ খাম্বাজ একতালা গান পেয়েছে। সে গেয়ে উঠল, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। গানের মাঝখানে জ্যোতিরিন্দ্রনাথের মাথায় নতুন এক খেয়াল চাপল। উঠে দাঁড়িয়ে বললেন, পলতার কাছাকাছি এসেছি মনে হচ্ছে। আয় রবি, ঝাঁপ দিবি আমার সঙ্গে? তুই আমি সাঁতরে গিয়ে গুণদাদার বাগান বাড়ি ঘুরে আসি। জ্যোতি রবিদের খুড়তুতো ভাই গুণেন্দ্রনাথ
সম্প্রতি পলতায় একটি অতি সুদৃশ্য বাগানবাড়ি কিনেছেন। আমোদ ও হইচই করতে ভালোবাসা গুণেন্দ্রনাথ সে বাড়িতে প্রায়ই প্রচুর অতিথিদের আমন্ত্রণ করে পার্টি দেন। সেখানে বোট নিয়েই যাওয়া যায়, কিন্তু জোয়ার এসেছে। জ্যোতিরিন্দ্রনাথ এই রাত্রিতে জোয়ার উত্থাল নদী সাঁতরেই পার হতে চান। এর আগেও তিনি কাদম্বরীকে ভেতে বেওহালা করে রবিকে নিয়ে সাঁতার দিয়ে গঙ্গা পার হয়েছেন। কাদম্বরী ব্যাকুল হয়ে রবির হাত চেপে ধরে বললেন, না না না, তুমি যেতে পারবে না, কিছুতেই যাবে না। জ্যোতিরিন্দ্রনাথ আবার হাসলেন। তিনি জানতেন তার স্ত্রী তার বেলায় খুব আপত্তি না করলেও কিছুতেই রবিকে যেতে দেবে না। রবিকে এখনো ছেলে মানুষ করে রাখতে চায়। এক এক রাতে এমন গান আর রঙ্গ কৌতুকে তৃতীয় প্রহর পার হয়ে যায়। তার পরের দিন অনেক বেলা পর্যন্ত জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরী ঘুম থেকে ওঠেন না। কিন্তু রাত জাগলেও বেশিক্ষণ ঘুমোতে পারেন না রবি। সে সূর্য ওঠার একটু পরেই উঠে পড়ে, দাদা বৌদিদের ডাকে না। একলা একলা বাগানে ঘুরে বেড়ায় কিংবা ঘাটে বসে নৌকো চলাচল দেখে। প্রতিটি দৃশ্য, প্রতিটি মানুষ, এমনকি প্রতিটি বস্তুই তার নতুন মনে হয়। সবকিছুরই যেন একটা আলাদা তাৎপর্য আছে। একজন সাধারণ মানুষ খুব মনোযোগ দিয়ে স্নান করার পর গামছা দিয়ে পিঠ রগড়াচ্ছে। অস্ত সূর্যের বিপরীত দিকে উড়ে যাচ্ছে বকের পাতি। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে রবির মনে হয় এইসব দৃশ্যেরও যেন কোনো গূঢ় অর্থ আছে, অথচ সে অর্থটা তার কাছে ধরা পড়ছে না। কবিতা রচনার সময়ও সে এই সংশয়ে থাকে। বিলেতে গিয়ে কৃতিত্ব অর্জনের ব্যর্থ চেষ্টার পর তাকে প্রায়ই আত্ম অনুসন্ধান করতে হচ্ছে ইদানিং। একটা কিছু তো করতেই হবে, কিন্তু তার কি যোগ্যতা আছে? বাংলা ভাষায় প্রতিদিনই কিছু না কিছু লিখতে তার সবচেয়ে ভালো লাগে, কিন্তু সেটাই কি যথেষ্ট? রমেশ দত্ত, বঙ্কিমবাবু, নবীন সেন এরা খ্যাতিমান লেখক বটে, কিন্তু এরা পণ্ডিত মানুষ এবং সমাজে অন্যভাবেও প্রতিষ্ঠিত। আর মাইকেল মধুসূদন, না, ওর কথা না তোলাই ভালো। উনি সব দিক দিয়েই ব্যতিক্রম। রবিকে কি তার পিতার পরিচয়ে পরিচিত হতে হবে? বাল্যকাল থেকেই সে কবিতা লিখছে। আত্মীয় বন্ধুরা তার কবিতার বই ছাপিয়ে দেয়। 20 বছর বয়সেই সে 3-4খানি বইয়ের লেখক। 2-10 কপির বেশি বিক্রি হয় না অবশ্য। মহৎ সাহিত্য যে তাৎক্ষণিক জনপ্রিয়তা পায় না তাও রবি জানে। কিন্তু সামান্য কিছুদিন হলো তার মনে একটা দ্বিধা দেখা দিয়েছে। দাদারা এবং পারিবারিক শুভার্থীরা স্নেহের বশে সে যা লিখে তারই প্রশংসা করেন। কিছু কিছু অল্প বয়সী ছেলেমেয়েরা তো শুধু তার কবিতা নয়, তার সাজ পোশাকেরও অনুকরণ শুরু করেছে। কিন্তু আসল শিক্ষিত বোদ্ধারা কি বলেন? রবি নিঃসন্দেহে একজন ভালো গায়ক। নিজের পারিবারিক গণ্ডি, আদি ব্রাহ্ম সমাজের ছোট বৃত্ত ছাড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে কলকাতার বৃহত্তম প্রাঙ্গণে। ছেলেবেলায় সে যদু ভট্টের কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিল। ব্রাহ্ম সমাজের বাঁধা গায়ক বিষ্ণু চক্রবর্তীর কাছ থেকেও অনেক কিছু শিখেছে। জ্যোতিদাদার পিয়ানো বাজানোর সঙ্গে গলা মিলিয়েছে। তারপর ইংল্যান্ডে গিয়ে পাশ্চাত্য সঙ্গীতের গভীরে ঢুকতে পেরেছে খানিকটা। সব মিলিয়ে তার সঙ্গীত জ্ঞান সমৃদ্ধ কণ্ঠস্বরেও এসেছে নিজস্বতা। সবাই তাকে এখন গান শোনাবার জন্য অনুরোধ করে। কিন্তু রবি কি পেশাদার গায়ক হতে চায়? অভিনেতা হিসেবেও সে এর মধ্যেই অনেকটা সার্থক। জোড়াসাঁকোর বাড়িতে যে কোনো নাট্য উৎসবে রবির অভিনয় কলকাতার বিদ্যুৎজনেরা দেখতে আসেন। রেভারেন্ড কেষ্ট বাণুজ্যে বাল্মীকি প্রতিভায় রবির গান ও অভিনয় দেখে রবিকে আখ্যা দিয়েছিল বাল্মীকি কোকিল। কিন্তু রবি তো অভিনেতাও হতে চায় না। তার প্রধান ভালোবাসা যে কবিতা। কিন্তু একমাত্র কবি হিসেবেই রবি এ পর্যন্ত তেমন কোনো অসাধারণত্বের প্রমাণ দিতে পারেনি। সে অনবরত কবিতা লিখে যেতে পারে। ছন্দে মিল আসে সাবলীলভাবে,
কিন্তু কিছুতেই গভীরতা আসে না। তার শব্দগুলো এলিয়ে পড়া, ছাড়া ছাড়া, অস্পষ্ট। রবি কবিতা লিখতে গেলেই যেন হয়ে যায় ছন্দবদ্ধ ব্যক্তিগত ডায়েরি কিংবা চিঠি। তা সকলের মনের ভিতরে স্পর্শ করে না। রবি এখন তা বুঝতে পারছে, কিন্তু কি করে এর থেকে ভালো কিছু ঘটানো যায়? ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি বের হওয়ার পর কেউই বিশেষ ভালো কথা বলেনি। রবি ভাবছে, এই ভগ্ন হৃদয় বইটির প্রচার বন্ধ করে দেব। যাঁর মতামতকে রবি বিশেষ শ্রদ্ধা করে সেই প্রিয়নাথ সেন বইখানি পড়ে রবিকে প্রায় বকাবকি করেছেন বলতে গেলে। বিহারীলাল চক্রবর্তীর প্রতিবেশী এই প্রিয়নাথ সেনের সঙ্গে রবির পরিচয় হয়েছে মাত্র কিছুদিন আগে। এই মানুষটির জ্ঞানের পরিধি দেখে রবি একেবারে মুগ্ধ। তিনি পৃথিবীর সবকটি প্রধান ভাষার সাহিত্যের স্বাদ গ্রহণ করেছেন। রবির সঙ্গে তাঁর প্রীতির সম্পর্ক। রবি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছে। প্রিয়নাথ নিজে কবি হতে চান না, তাই রবির প্রতি তার ঈর্ষা থাকারও কোনো কারণ নেই। ভগ্ন হৃদয় পড়ে তিনি ভ্রুকুঞ্চিত করে বলেছেন, এসব কি লিখেছ হে রবীন্দ্র? এই যে নিছক মেয়েলি ছড়ার মতন। এতে কোনো উচ্চাঙ্গের ভাব নেই, কোনো রসও নেই। আর ভাষা এত দুর্বল। এপারে দাঁড়ায়ে দেবী গাহিনু যে শেষ গান, তোমারই মনের ছায় সে গান আশ্রয় চায়, একটি নয়ন জল তাহারে করিও দান। যাত্রা দলের ছোঁড়ারা এমন প্যানপ্যানানি গান গায়। একটি নয়ন জল আবার কি? তারপর এই যে এখানে লিখেছ, বিষণ্ণ অধর দুটি অতি ধীরে ধীরে টুটি, অতি ধীরে ধীরে ফুটে হাসির কিরণ। আচ্ছা, অধর আবার দুটো কি করে হয়? ওপরেরটি ওষ্ঠ, নিচেরটি অধর। আচ্ছা, তাও না হয় হলো। অধর আবার টুটিবে কি করে? অধরের কথা লিখতে গিয়ে ভাষা কি মাথা মুন্ডুও খোয়াবে? তারপর এই যে পরপর দুটি লাইনে অতি ধীরে ধীরে। কোনো ভালো কবি এসব লিখবে না। পরিবারের সবাই সব সময় প্রশংসা করে রবিকে উৎসাহিত করেন বটে, শুধু একজন ব্যতিক্রম, যার উদ্দেশ্যে রবির অধিকাংশ কবিতা লেখা। তিনি রবির প্রধান সমালোচক, নতুন বৌঠান। রবির সব কবিতা তিনি প্রথম পাঠ করবেনই। রবি দেখাতে না চাইলেও জোর করে খাতা কেড়ে নেবেন, কিন্তু পড়তে পড়তে মাথা দুলিয়ে দুলিয়ে কৌতুক হাস্যে বলেন, যাই বলো, তুমি কিন্তু এখনো উঁচু দরের কবি হতে পারোনি। বিহারীলালের মতন তুমি লিখতে পারো না। তোমার গানগুলি বেশ হয় বটে, কিন্তু কাব্যে বিহারীবাবু সেরা। কাদম্বরী বেশ ভালোই জানেন কোন কথা রবির মনে বেশি জ্বালা ধরাবে। কোনো কবি অন্যের সঙ্গে তুলনা সহ্য করতে পারে না। এই কথা শুনলে রবি পুরনো কবিতা ছিঁড়ে ফেলে আবার নতুন করে লিখতে বসে। মনে মনে বলে, বিহারীলালকে ছাড়িয়ে যেতেই হবে। নতুন বৌঠানের কাছে আমিই হব একমাত্র কবি, কিন্তু পারছি না কেন? মাঝখানে রবি বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করারও চেষ্টা করেছিল। বাল্মীকি প্রতিভা তো বিহারীলালের শারদামঙ্গলের আদলেই রচিত, তাতে অনেক লাইনও ঢুকে গেছে, কিন্তু এখন সে বুঝেছে ওভাবে হবে না। রবি এর মধ্যে সত্যিকারের প্রতিভার পরিচয় দিয়েছে গদ্য রচনায়। 17-18 বছর বয়সে সে যেমন পরিচ্ছন্ন ধারালো গদ্য লিখেছে, তার তুলনা বাংলায় তো দূরের কথা, ভূভারতেও নেই। এমনকি সারা পৃথিবীতেই বা তার বয়সী এমন অবিশ্রান্ত গদ্য লেখক আর কে আছে? যারা রবিকে শুধু স্কুল পালানো ছেলে মনে করে, তারা জানে না রবির নিজস্ব পড়াশোনার বিস্তার কতখানি। এছাড়া ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্র নামে ধারাবাহিকভাবে যেগুলি সে লেখে, তাতেও অসাধারণ পর্যবেক্ষণ শক্তির পরিচয় আছে। কিন্তু গদ্য লেখক হিসেবে রবির কোনো সুনাম হয়নি। ভারতীতে কোনো রচনাতেই লেখকের নাম থাকে না। রবির কয়েকখানি কবিতার বই প্রকাশিত হয়ে গেছে। ঠাকুরবাড়ির অনেকেই এই ছোট ছেলেটিকে কবি হিসেবে চিনেছে, কিন্তু ভারতীর ওই তীক্ষ্ণ গদ্য রচনাগুলি কে লিখেছে কেউ জানে না। তাই তার গদ্য তেমন গুরুত্বও পায় না।
অনেকের কাছেই এখনো কবিতাই হলো প্রকৃত সাহিত্য, গদ্য টদ্য খবর কাগজের ব্যাপার। হ্যাঁ, বঙ্কিমবাবু মহাকাব্যের বদলে গদ্য লিখেছেন বটে, সেগুলি বেশ জনপ্রিয় হয়েছে, মেয়েরা খুব পড়ে। তা বলে বঙ্কিম তো ভারতচন্দ্র কিংবা চণ্ডীদাসের চেয়ে বড় নন। বিলেত ঘুরে এসে পশ্চিমী সাহিত্যের সাম্প্রতিক ধারার সঙ্গে খানিকটা পরিচিত হয়ে রবি বুঝতে পেরেছে ভবিষ্যতে গদ্যেরই যুগ আসছে। ক্রমশ নাটক নভেলই কবিতার ওপর আধিপত্য করবে। লম্বা লম্বা পদ্যে লেখা মহাকাব্য আর কেউ পড়তে চাইবে না। বঙ্কিমবাবুও পদ্য ছেড়ে গদ্যে এসেছেন, তিনি ঠিক পথই ধরেছেন। এই গদ্য লেখার জন্য বঙ্কিমের কি অহংকার! রবি দু একবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল, বঙ্কিমবাবু পাত্তাই দেননি। প্রকাশ্যে তিনি রবির পিঠ চাপড়ান বটে, সেটা যেন খানিকটা করুণা। বাড়িতে গেলে কথাই বলতে চান না। বঙ্কিমকে টেক্কা দিতে গেলে রবিকেও উপন্যাস লিখতে হবে। তাই চন্দননগরে এসে সে একটা উপন্যাস লিখতে শুরু করেছে। ঐতিহাসিক উপন্যাসেই বঙ্কিমের প্রধান খ্যাতি। রবিও বেছে নিয়েছে ঐতিহাসিক পটভূমিকা, নাম দিয়েছে বউ ঠাকুরানীর হাট। কবিতার মতন এই গদ্য রচনার সময়ও নতুন বৌঠানের ছায়া তার সামনে এসে দাঁড়ায়। এখন লিখতে লিখতে আর একটা উপন্যাসের প্লটও তার মাথায় এসেছে। এক রহস্যময়ী রমণীকে ঘিরে দুজন পুরুষের প্রণয়দ্বন্দ্ব। তবে এই বিষয়টা নিয়ে এখনই লেখা ঠিক হবে কিনা সে বিষয়ে সে মনস্থির করতে পারছে না। সকালবেলা বাগানে প্রাতরাশ খেতে খেতে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, ও রবি, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কাল বিকেলে একজন লোক একটি পত্র নিয়ে এসেছিল। ত্রিপুরার রাজদরবারের দুজন দূত তোর সঙ্গে দেখা করতে চায়। কেন? একটু দূরের চেয়ারে বসে কুরুশ কাঠি দিয়ে একটি পশমের আসন বুনছেন কাদম্বরী। তার মাঝখানে দু একটি অক্ষর ফুটে উঠছে। আসনটি কার জন্য বোনা হচ্ছে তা তিনি বলবেন না কিছুতেই। বোনা থামিয়ে তিনি কৌতূহলী হয়ে তাকালেন। কেন তা আমি কি করে জানব? শুনেছি ত্রিপুরার রাজারা কলকাতা থেকে মাস্টার ধরে নিয়ে যায়। তোকেও মাস্টার ঠাউরেছে নাকি? তোর তাহলে একটা হিল্লে হয়ে যাবে। কি, রবি হবে মাস্টার? ও হ্যাঁ, মনে পড়েছে। ত্রিপুরার এখনকার রাজার নাম কি যেন, বীরচাঁদ না ভীরুচাঁদ? না না, ওরা তো মাণিক্য হয়, বীরু মাণিক্য। ওই রাজার শখ নবরত্ন সভা বসাবার। আমাদের যদু ভট্টকেও তো ওখানেই নিয়ে গেছে। তোকেও বোধ করি সভাকবি হিসেবে পাকড়ে নিয়ে যাবে। জ্যোতি দাদা, আমি ওদের সঙ্গে দেখা করতে চাই না। কেন? যাও না ত্রিপুরায়, তুমি বেশ রাজকবি হবে, কত সম্মান হবে। আমরা ত্রিপুরায় বেড়াতে যাব। রবির মুখে বেদনার রেখা ফুটল। সে এক দৃষ্টিতে নতুন বৌঠানের দিকে চেয়ে রইল। দেখা করবি না? কিরে, আমি যে আসতে বলে দিয়েছি, এখনই এসে পড়বে। কি বলতে চাই শুনেই দেখ না। বুঝলি, এইসব নেটিভ স্টেটের রাজারা এক একটি উৎকট জীব হয়। এদের কত রকম উদ্ভট খেয়ালের কথা যে শুনেছি। কেউ কুকুরের বিয়েতে লাখ টাকা খরচ করে, কেউ 500-700 বিয়ে করে। মান্ডু সুলতান গিয়াসুদ্দিনের হারেমে নাকি 15,000 নারী ছিল। তার দেহরক্ষীও মেয়ে, সিংহাসন ঘিরে থাকতো মেয়েরা। সে বেটা সর্বক্ষণ স্ত্রীলোক ছাড়া কোনো পুরুষকে দেখতই না। আর একজন রাজার 6খানা পরোটা ভাজার জন্য 30 সের ঘি খরচ হতো। এদের তো ডিফেন্স বাজেট নেই, সৈন্য নিয়ে কারোর সঙ্গে তো লড়তে হয় না। তাই টাকা পয়সা নিয়ে 9-6 করে। দেখ, এই ত্রিপুরার বীরু মাণিক্যের আবার কোন বাই চেপেছে। বাইরের লোক আসবে, আমি ভেতরে যাই। ওরা তো রাজার দূত। মেজ বৌদি লাট সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তুমি একজন রাজার দূতের সামনে থাকতে পারবে না? এই মেজ বৌদির সঙ্গে তুলনাটা কাদম্বরীর মোটেও ভালো লাগল না। তবু তিনি তার কণ্ঠস্বরের অপ্রসন্নতা অনেকটা ঢেকে বললেন, তোমার মেজ বৌদি যা যা পারেন তার সব কি আমি পারি? এই কথা বলে কাদম্বরী কিন্তু
আর সেখানে থাকলেন না, উঠে চলে গেলেন। জ্যোতিরিন্দ্রনাথ সে বিষয়কে কোনো গুরুত্ব না দিয়ে ভাইয়ের সঙ্গে গল্পে মজলেন। রবি, সেবারে কি মজা হয়েছিল জানিস? লাট সাহেব কলকাতায় অনেককে ডেকেছেন। মেজদা মেজ বৌদিকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর তো কেউ বৌদের নিয়ে যায় না। সেখানে উপস্থিত ছিলেন পাথুরে ঘাটার প্রসন্ন ঠাকুর। উনি তো আমাদের জ্ঞাতি। প্রথমে মেজ বৌদিকে দেখে ভেবেছিলেন বেগম সেকেন্দার। ভূপালের ওই বেগম পুরুষ সেজে থাকেন, পুরুষের মতোই দরবার বসান। তারপর প্রসন্ন ঠাকুর যেই চিনতে পারলেন যে বেগম নয়, উনি ঠাকুর বাড়ির বউ, অমনি রেগে মেগে সেখান থেকে উঠে গেলেন। বেগম সেকেন্দার তার মেয়ের নাম দিয়েছেন শাহজাহান, তাই না? হ্যাঁ, খুব তেজি মহিলা। মুসলমান হয়েও পর্দা ফর্দা ছিঁড়ে ফেলেছে। এরকম গল্প চলতে চলতে একটু পরেই এসে পড়লেন রাধারমণ ও শশীভূষণ, সঙ্গে একজন ভৃত্যের হাতে উপহার দ্রব্যের একটি ডালি। জ্যোতিরিন্দ্রনাথ ওদের বৈঠকখানা ঘরে এনে বসালেন। আমরা রবীন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। এই তো আমার ছোট ভাই রবি। রাধারমণ ও শশীভূষণ দুজনেই বিস্মিতভাবে চেয়ে রইলেন। এই সদ্য যুবকটির চোখে মুখে এখনো লেগে রয়েছে কৈশোরের লাবণ্য, তার দৃষ্টি সলজ্জ। রাধারমণ আবার জিজ্ঞাসা করলেন, ইনি ভগ্ন হৃদয় কাব্যটি লিখেছেন? বিলক্ষণ। রবির আরও বই বেরিয়েছে। হে কবি, আপনাকে আমাদের শ্রদ্ধা জানাতে এসেছি। ত্রিপুরার মহামান্য মহারাজ শ্রীযুক্ত বীরচন্দ্র মাণিক্য আপনার কাব্যখানি পড়ে মোহিত হয়েছেন। তিনি আপনাকে একটি মানপত্র পাঠিয়েছেন আর সামান্য কিছু প্রীতির নিদর্শন। বাহ, এ তো খুব ভালো কথা। শ্রীমান রবির খ্যাতি তো অনেক দূর ছড়িয়ে গেছে দেখছি। মানপত্রখানি রাধারমণেরই রচনা। তিনি সেটি পাঠ করে শোনালেন। তারপর সবিস্তারে বলতে লাগলেন নিদারুণ শোকগ্রস্ত অবস্থায় কিভাবে মহারাজ এই কাব্যগ্রন্থটি আবিষ্কার করেন, এর কবিতাগুলি থেকে তিনি কতখানি সান্ত্বনা পেয়েছেন। মহারাজ স্বয়ং একজন কবি, তিনি কবিতার মর্ম বোঝেন। শুনতে শুনতে রবি সংকুচিত হয়ে যাচ্ছে। ভেতরে ভেতরে খানিকটা গর্বও বোধ করছে ঠিকই। ভগ্নহৃদয়ের কবিতাগুলি তাহলে একেবারে ব্যর্থ নয়। একজন মানুষকে শোকে সান্ত্বনা দিতে পারে, যে সে মানুষ নয়, একজন মহারাজ এবং কবিতার সমাজদার। শশীভূষণ অনেকক্ষণ চুপ করেছিলেন। এবার বললেন, রবীন্দ্রবাবু, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কিছুকাল আগে ভারতী পত্রিকায় ছাপা হয়েছিল একটি প্রবন্ধ, জুতা ব্যবস্থা। সেটি কি আপনার রচনা? রবি সম্মতিসূচক মাথা নাড়ল। তাতে শশীভূষণ এবার খানিকটা উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমি ঠিক ধরেছি। আপনি যে ইউরোপ যাত্রী ও বঙ্গীয় যুবকের পত্র লিখতেন, নাম না থাকলেও আপনার লেখা বলে সেটা চেনা যায়। তার সঙ্গে এই রচনাটির ভাষায় খুব মিল আছে। এই লেখাটি পড়েই আমি আপনার বিশেষ অনুরাগী হয়ে উঠেছি। জুতা ব্যবস্থা কোন লেখাটারে? মশাই, সে লেখাটির মধ্যে বারুদ ঠাসা আছে, একেবারে বারুদ। ইংরেজরা আমাদের যখন তখন অপমান করে, কেউ তা প্রতিবাদ করে না। ওই যে ট্যাশ ফিডিংদের একটা কাগজ আছে না, ইংলিশম্যান, সে কাগজে পর্যন্ত। শশীভূষণ যতটা উত্তেজিত উচ্চস্বরে কথাগুলি বললেন, রবি ঠিক ততটাই ধীর স্বরে দাদার দিকে তাকিয়ে বলল, তুমি পড়েছো লেখাটা? ইংলিশম্যান কাগজ একবার লিখেছিল, ভারতীয়দের সঙ্গে কথা বলার আগে একবার লাথি মারতে হয়। কিক দেম অ্যান্ড দেন স্পিক টু দেম। আগে লাথ, পিছু বাত। আমি তার উত্তরে মুখের মতন জবাব দিয়েছিলেন, একেবারে উপযুক্ত জবাব। হিন্দু পেট্রিয়ট কাগজে প্রতিবাদ করেছিল বটে, কিন্তু তেমন জোরালো নয়। আপনি বাঙালি জাতটাকেও বলেছেন, আর কতকাল জুতো খাবে। পারফেক্ট পিস অফ পলিটিক্যাল রাইটিং। ওই লেখাটির জন্য বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আপনাকে। ওই রকম আরো লিখুন। রাধারমণের এসব উত্তেজিত আলোচনা মোটেও ভালো লাগছিল না। কিছুটা অসহিষ্ণুভাবে বললেন, শশী, এবার আমাদের উঠতে হবে। এর মধ্যে জলখাবার এসে গিয়েছিল, আর একটুক্ষণ ভদ্রতা করে কথা বলে ওরা দুজন বিদায় নিলেন।
দুই ভাই ওদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পর জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কি দিয়েছে দেখি? পুটলিটা খুলে দেখা গেল তার মধ্যে রয়েছে একটি শাল, একজোড়া ধুতি, একটি উত্তরীয়, হাতির দাঁতের তৈরি দুটি পুতুল এবং একটি ছোট্ট মখমলের তোড়ায় 5টি মোহর। এমন কিছু রাজকীয় বলা যায় না, তবুও মন্দ নয়। কিন্তু রবি, তোর রাজকীয় চাকরিটা আর হলো না। মহারাজের কাছে অ্যাপ্লাই করে দেখতে পারিস। জ্যোতিরিন্দ্রনাথকেও এবার বেরোতে হবে। তিনি গাড়ি জুততে বলে পোশাক বদলাতে গেলেন। রবি কাদম্বরীকে খুঁজল, কাছাকাছি কোথাও দেখতে পেল না। জ্যোতিদাদা চলে যাওয়ার পর তার শয়নকক্ষে উঁকি মারল, সেখানেও নেই। 2-4 বার ডেকেও সাড়া পাওয়া গেল না। তখন সে বাড়ি থেকে বেরিয়ে এসে বাগানে ঘুরতে লাগলো। কাদম্বরী একটি কাঁঠাল গাছে ঠেস দিয়ে গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, শূন্য উদাস দৃষ্টি। রবি কাছাকাছি গিয়ে ডাকল, নতুন বৌঠান। কাদম্বরী মুখ ফেরালেন, কোনো কথা বললেন না। রবি ভেবেছিল বাইরের লোক দুটি চলে যাওয়া মাত্রই কাদম্বরী এসে খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা জিজ্ঞেস করবেন, মানপত্র ও উপহার দ্রব্যগুলি দেখবেন, রবির সঙ্গে খুনসুটি করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে কাদম্বরীর কোনো আগ্রহই নেই। ত্রিপুরার মহারাজ আমার ভগ্ন হৃদয় বইটি খুব পছন্দ করেছেন। ওরা অনেক ভালো ভালো কথা বলে গেলেন। তুমি খুশি হওনি? এতক্ষণে কাদম্বরী একবার তাকালেন রবির দিকে, তারপর আবেগহীন শুষ্ক কণ্ঠে বললেন, কেন খুশি হব না ভাই? তোমার মান বাড়লে আমাদের সকলেরই আনন্দ হয়। ভগ্ন হৃদয় বইখানি তো তোমারই, এ সম্মানও তোমার। আমার না ছাই। ওরা কি সব জিনিসপত্র দিয়ে গেল, তুমি দেখবে না? কাদম্বরী রবিকে ছেড়ে কয়েক পা এগিয়ে যেতে যেতে তেমনি আবেগহীন গলায় বললেন, দেখবক্ষণ পরে। তোমার কি হয়েছে বলো তো? মন খারাপ? কাদম্বরী একটা ঝোপ পেরিয়ে গিয়ে বড় একটা আম গাছের ডালি টাঙানো দোলনায় বসলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না, কিচ্ছু হয়নি। দোলনা থেকে খানিক দূরে দাঁড়িয়ে রবি প্রচ্ছন্ন অভিমানের সঙ্গে জিজ্ঞেস করল, তুমি তখন আমাকে ত্রিপুরায় চলে যেতে বললে কেন? তুমি কি আমাকে দূরে ঠেলে দিতে চাও? আমি দূরে ঠেলে দেব কেন? তুমি নিজেই চলে যাবে। দিন দিন তোমার যশ হবে, তোমার কর্মক্ষেত্র বাড়বে, অনেক মানুষ তোমাকে চাইবে। তুমি আমাদের ছেড়ে চলে যাবে, সেটাই তো স্বাভাবিক। তুমি যত বিখ্যাত হবে তত তুমি সর্বসাধারণের হয়ে যাবে। আমরা ছোট গণ্ডির মধ্যে তোমাকে ধরে রাখতে যাব কেন? তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না, তা তুমি নিশ্চিত জানো। না রবি, তা হয় না। তুমি এরপর আমাকে আর তোমার কবিতা প্রথম শোনানোর সময় পাবে না। আমি তো নগণ্য। নতুন বৌঠান, তুমি এমন কথা আমাকে বলো না। তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না, তুমিই আমার সব। তুমি বিলেতে চলে গিয়েছিলে। তোমার নতুন দাদাও খুব ব্যস্ত, তার কত কাজ, আমার কাছে আসার সময় পান না তিনি। আমি দিনের পর দিন একা আর একা, জোড়াসাঁকোর বাড়ির তেতলার ঘরে একা, বন্দিনীর মতন। কেউ নেই, তুমি সর্বক্ষণ থাকতে পাশে। তুমিও ছিলে না গত বছর। বিলেতে আমিও তো একা, সর্বক্ষণ তোমার কথাই ভেবেছি। আমার সব লেখা তোমারই উদ্দেশ্যে, তা তুমি জানো না? ভারতীতে যে চিঠিগুলি ছাপা হয়েছে সেগুলো তো আসলে তোমাকেই লেখা চিঠি। ভগ্ন হৃদয়ের সব কবিতা তো তোমারই জন্য। কাদম্বরী বাহুতে মুখ গুঁজে একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ মেজাজ পরিবর্তন করে তীক্ষ্ণ গলায় বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। তোমাকে তো বলাই হয়নি। তুমি ভগ্ন হৃদয়ের উপহারে শুধু শ্রীমতী হে কে লিখেছ কেন? শুধু তোমার জন্য। ওরকম কেউ লেখে? আর কেউ বুঝবে না, শুধু তুমি
আর আমি বুঝব। তুমি হেমাঙ্গিনী, তুমি হেকেটি। এই লেখাগুলি তুমি আর আমি একরকম পড়ব, অন্যরা আর একরকম পড়বে। আহা, কি বুদ্ধি! অলিক বাবু নাটকে তুমি অলিক আর আমি হেমাঙ্গিনী সেজেছিলুম, তা বুঝি অন্যরা জানে না? তুমি যে আমায় কখনো কখনো হেকেটি বলে ডাকো, তাও তো অন্যরা জানে। জানুক গিয়ে, যে যা খুশি বুঝুক। আমার ইচ্ছে হয়েছে অমন লিখেছি। আহা হা হা, বাবুর ইচ্ছে হয়েছে বলে। শেষ কথাটা বলার সময় কাদম্বরীর চোখ মুখের ভাব দেখে রবির বুঝতে অসুবিধে হলো না যে এতক্ষণে তার বৌঠানের মেজাজ পরিবর্তন হয়েছে। রবি খুশি হয়ে উঠল। তুমি একটু বসো নতুন বৌঠান, আমি এক্ষুনি আসছি। দৌড়ে চলে গেল বৈঠকখানা ঘরে, উপহারের পুঁটলিটা নিয়ে ফিরে এলো। কাদম্বরী তখন দোলনাটায় একটু একটু দুলছেন আর মৃদু স্বরে গান গাইছেন। দোলনাটা থামিয়ে দিয়ে রবি কাদম্বরীর পায়ের কাছে বসল। মোহরের তোড়াটি ছোঁয়ালো কাদম্বরীর পায়ে। হাতির তাঁতের পুতুল দুটি তার কোলের উপর ফেলে দিয়ে রবি বলল, এই নাও দেবী, এ সবই তোমার। আমার যা কিছু আছে সবই তোমার। কাদম্বরী কিছুই দেখলেন না, মুখটা ঝুঁকিয়ে এনে বললেন, আমার কিছুই চাই না ভানু, তুমি শুধু আমাকে একটা গান শোনাও। শশীভূষণের ত্রিপুরা ফিরে যাওয়ার দিন এগিয়ে এসেছে। কিছু কেনাকাটা এখনো বাকি। বেরোনোর জন্য সিঁড়ি দিয়ে নামতে নামতে শশীভূষণের হঠাৎ মাথা ঘুরে গেল। মনে হলো পৃথিবীটা যেন দুলছে। রেলিং ধরে পড়ে যাবার ঝোঁক সামলে নিয়ে তিনি ভাবলেন, ভূমিকম্প শুরু হলো নাকি? পায়ের নিচের মাটি কাঁপছে। তিনি অপেক্ষা করতে লাগলেন। নিশ্চয়ই চতুর্দিকে এক্ষুনি শঙ্খধ্বনি শুরু হবে, কিন্তু সেরকম কিছুই হলো না। কোথাও কোনো কোলাহল শোনা যাচ্ছে না। তাহলে কি শশীভূষণের মনের ভুল? আরও 2-3 সিঁড়ি নামলেন শশীভূষণ। মাথাটা তবু দুলছে। না, এটা তো মনের ভুল নয়, নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটছে। শশীভূষণ বোন্ড অ্যান্ড শেফার্ড কোম্পানিতে ক্যামেরার সরঞ্জাম ও ছবি তোলার প্লেটের অর্ডার দিয়ে এসেছেন। আজ সেসব সংগ্রহ করার কথা। আগামীকালই তাঁকে ত্রিপুরা ফেরার যাত্রা শুরু করতে হবে। টলটলে ভাব নিয়েই তিনি জোর করে নামতে গেলেন। এবার মাথার মধ্যে যেন চিড়িক চিড়িক শব্দে ছোট ছোট বিদ্যুৎ চমক হতে লাগল। সিঁড়ির মধ্যপথে গিয়ে আর পারলেন না শশীভূষণ। রেলিং থেকে তার হাত ছেড়ে গেল। শরীরটা দুমড়ে তিনি গড়িয়ে পড়তে লাগলেন। সিঁড়ির শেষে তিনি পড়ে রইলেন অসহায়ভাবে। উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই। কাউকে ডাকতেও পারলেন না তিনি। বাড়ি ভরা লোকজন, অনেক দাসদাসী, কিন্তু শশীভূষণ পড়েই রইলেন জ্বরের মতন। কেউ কিচ্ছু টের পেল না। শশীভূষণের অবশ্য জ্ঞান চলে যায়নি। মাথায় তীব্র যন্ত্রণা, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেছে। মাথার মধ্যে যেন শত শত সূঁচ ফুটছে। আর সহ্য করতে পারছেন না। শশীভূষণের হয় এবার জ্ঞান হারানোর পালা, বা হয়তো এটাই মৃত্যু। প্রাণপণে একবার চিৎকার করবার চেষ্টা করলেন, তবু স্বর বেরোল না। চোখ দুটি যখন বুজে আসছে, তখন দেখতে পেলেন একটি কিশোরী মেয়েকে। মেয়েটি কোথা থেকে এলো? সে সিঁড়ি দিয়ে নেমে আসেনি, সদর দরজাও বন্ধ। তবে কি সে অলিক? এই বাড়িতে এই মেয়েটিকে আগে কখনো দেখেননি শশীভূষণ। সম্পূর্ণ অচেনা। বড় বড় টানা চোখ, বয়সের তুলনায় তার মাথায় অনেক চুল। চুল দিয়েই যেন তার শরীর ঢাকা। তার এক হাতে এক গুচ্ছ সাদা ফুল। সে মুখখানি আনল শশীভূষণের মুখের কাছে। তারপর আর তাঁর কিছু মনে নেই। কোথায় ভরতের চিকিৎসা করিয়ে তার একটা হিল্লে করে যাবেন তা নয়, শশীভূষণ নিজেই নিদারুণভাবে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বুদ্ধির আনাগোনা চলল অনবরত। দিন কতক জমে মানুষে টানাটানেই চলল প্রায়। এক এক সময়
শশীভূষণের প্রায় নাভিশ্বাস ওঠার মতন অবস্থা। রুগীকে কিছুই খাওয়ানো যায় না। অমন সবল সুপুরুষটির চেহারা হয়ে গেল শুকনো আমশির মতন। বিছানার সঙ্গে একেবারে সাঁটা, গলা দিয়ে বাচ্চা শালিক পাখির মতন চিঁচি আওয়াজ বেরোয়। প্রখ্যাত সাহেব ডাক্তার চার্লস গর্ডন কোনো ক্রমে শশীভূষণকে বাঁচিয়ে রেখেছেন বলা যায়, কিন্তু তাঁরও অভিমত কিছু খাওয়াতে না পারলে শুধু ওষুধে বেশি দিন কাজ হবে না। কিন্তু জোর করে শশীভূষণকে কিছু খাওয়াতে গেলেই শশীভূষণের বমি হয়ে যায়। দুজন বৌঠান দিবারাত্রি সেবা করছেন মন প্রাণ দিয়ে। বড় বৌঠানের খুব বিশ্বাস হোমিওপ্যাথিতে। তাঁর ধারণা ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে ডাকলেই কাজ হবে, কিন্তু তিনি এত ব্যস্ত যে তাকে ধরাই যায় না। এর মধ্যে তিনি আবার বর্ধমানের মহারাজের চিকিৎসা করবার জন্য সেখানে গিয়ে বসে আছেন। কৃষ্ণভামিনীর অনুরোধে ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে জরুরি কল দেবার জন্য লোক পাঠানো হয়েছে বর্ধমানে। শশীভূষণের ঘরের দরজার পাশ থেকে আড়ষ্টভাবে উঁকি মারে ভরত। তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়নি। উরুতে বর্ষার ক্ষতটি শুকোয়নি পুরোপুরি। মাঝে মাঝেই জ্বর আসছে, তবে তার পাগলামির ভাবটা অনেকটা কমেছে। মাথায় এখন খোঁচা খোঁচা চুল, প্যাকাটির মতন শীর্ণ চেহারা, চোখে মুখে সবসময় ভয় ভয় ভাব। শশীভূষণের অসুখ নিয়ে সারা বাড়ির ব্যস্ততায় ভরতের কোনো ভূমিকাই নেই। সে শুধু দরজার কাছে দাঁড়িয়ে চেয়ে থাকে। এই পৃথিবীতে শশীভূষণই তার একমাত্র অবলম্বন। মহারাজার সচিব রাধারমণ ঘোষ ফিরে গেছেন ত্রিপুরায়। শশীভূষণ 1.5 মাসের ছুটি নিয়ে এসেছিলেন, তাও উত্তীর্ণ হবার মুখে। সিমলে পাড়ায় হরমোহন ভট্টাচার্যের গুরুকুল আশ্রমে ভরতকে ভর্তি করে দেবার ব্যবস্থা পাকা হয়ে আছে। সেখানে ভরতকে পৌঁছে দেবার জন্য শশীভূষণ একদিন ওকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু অন্য জায়গায় থাকতে হবে শুনেই ভরত দৌড়ে ফিরে এসে খাটের তলায় ঢুকে পড়েছিল। শশীভূষণকে ছেড়ে সে কোথাও যাবে না। মহা মুশকিলের ব্যাপার। শশীভূষণকে তো ত্রিপুরায় ফিরতেই হবে, সেখানে আর ভরতকে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। রাধারমণের কথা শুনেই বোঝা গিয়েছিল যে ত্রিপুরা রাজ্যে গেলেই তার জীবন বিপন্ন হবে। সব ব্যাপারটা শুনে মেজদাদা মণিভূষণ বলেছিলেন, তোকে ত্রিপুরায় ফিরতে হবে, তুই ওকে না জানিয়ে একদিন চলে যা। ও ছোঁড়াটা তো এ বাড়িতে থাকতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, এখানেই থাকুক আর কিছুদিন, তারপর ধীরে সুস্থে ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠশালায় পাঠালেই হবে। এখন শশীভূষণের অসুস্থতার জন্য ওসব কথা চাপা পড়ে গিয়েছে। ভরতের দিকে মন দেবার কারোর সময় নেই। সে শুধু শশীভূষণের ঘরে কেউ না থাকলে উঁকি মেরে দেখে। এদিকে ডাক্তারি ছাড়া শশীভূষণের জন্য দৈব চিকিৎসারও বিরাম নেই। শশীভূষণ নিজে ব্রাহ্ম ভাবাপন্ন হলেও তাঁর 2 দাদা বৈষ্ণব। এই সিংহ পরিবারে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পূজা হয় নিয়মিত। বাড়ির 3 তলায় ঠাকুর ঘর আছে। এখন দুবেলায় সেখানে শশীভূষণের আরোগ্য কামনায় যাগযজ্ঞ চলছে। মেজ বৌঠান সুহাসিনীর আবার সাধু সন্ন্যাসীদের প্রতি খুব ভক্তি। তাঁর বাপের বাড়ির গুরুদেব মাধবাচার্য স্বামী এসে শশীভূষণের মাথায় হাত বুলিয়ে গেছেন 2 দিন। শশীভূষণ অধিকাংশ সময়ে আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকেন, কোনো কিছুতেই সাড়া দেন না। মাঝে মাঝে তিনি সজাগ হন, দৃষ্টি স্বচ্ছ হয়, পূর্ণ চেতনা ফিরে আসে। তখন তিনি অনুভব করেন তার যেন শরীর নেই, শুধু আছে মন। মন যেন এই শরীরটাকে ছেড়ে ইচ্ছে মতন ঘুরে বেড়াতে পারে। কিন্তু শরীরটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলেও কি এই মন টিকে থাকবে? তাহলে কি সত্যিই আত্মার অস্তিত্ব আছে? হৃৎস্পন্দন থেমে গেলেই তো মৃত্যু, তারপরেও অমর হয়ে থাকে মানুষের আত্মা। মন এক এক সময় চলে যায় ত্রিপুরায়। কমল দিঘির কাছে তার ছোট বাড়িটিতে। সেখানে রয়েছে তার দামি দামি ক্যামেরা, বইপত্তর। যদি চুরি হয়ে যায়, ক্যামেরা ও বইয়ের চিন্তায় তিনি উতলা হয়ে ওঠেন।
যদিও রাধারমণ ফিরে গেছেন, তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন, তবু বলা যায় না। মহারাজার এক পারিষদ পঞ্চানন্দ মিত্রের খুব লোভ আছে শশীভূষণের বইগুলোর প্রতি। বই চুরিকে অনেকে চুরি বলে গণ্য করে না। শশীভূষণের দীর্ঘশ্বাস পড়ে। একদিন রাত্রিবেলা শশীভূষণের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হল। অসুস্থ শয্যাশায়ী শশীভূষণের কি রোমাঞ্চকর অভিজ্ঞতা হল! সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ার মুহূর্তে দেখা সেই লম্বা চুলের অলিক মেয়েটি বা কে? শশীভূষণের জীবনে কি এমন কিছু ঘটতে চলেছে যা ভরতকে শশীভূষণের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেবে? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রবি সৌমেন চক্রবর্তী, রাধারমণ সৌনক সান্যাল, শশীভূষণ রূপন দাশগুপ্ত, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, যতীন্দ্রনাথ অভিষেক মুখার্জি। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।